আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গতকাল রাত থেকে এখন পর্যন্ত ইরান আরব বিশ্বের বিভিন্ন ধরনের গ্যাসের ক্ষেত্র এবং তেল ক্ষেত্রে যখন হামলা করে, ইস্যুটিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প একটি সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ্যেই হুমকি দেন ইরানে আরও শক্তিশালী হামলা করা হবে এবং ইরানের যে পার্স গ্যাস ক্ষেত্র রয়েছে সেটা সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হবে ইরান যদি পাল্টা কোনো আক্রমণ করে আবার গ্যাস ক্ষেত্রে। এখন ইস্যুটিকে কেন্দ্র করে ইরান পাল্টা হামলা চালিয়েছে। আর এই পাল্টা হামলার জবাবে যখন যুক্তরাষ্ট্র বড় পদক্ষেপ নিতে গেছে ইরানের ভেতর, তখন হঠাৎ করেই গতকাল রাত 2:50 দিকে যুক্তরাষ্ট্রের বিখ্যাত F-35 যুদ্ধ বিমান আক্রান্ত হয়েছে এবং সেটি ড্যামেজ হওয়ার খবর পাওয়া গেছে এবং এই সংখ্যা বেশি হতে পারে। যখনই এই ধরনের বড় ঘটনা যুক্তরাষ্ট্রের সামনে এসেছে প্রকাশ্যে, ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তন করে হঠাৎ করেই কিন্তু নতুন ঘোষণা দিয়েছেন। এবং ডোনাল্ড ট্রাম্প তার পূর্বের সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ সরে এসে তিনি ঘোষণা দিয়েছেন নতুন করে তিনি আর ইরানে হামলা করবেন না এবং ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন তার এই নীরবতারকে দুর্বলতা ভেবে ইরান যদি পাল্টা হামলা করে তাহলে পরিস্থিতি ভালো হবে না, তবে আপাতত তিনি নতুন করে হামলা করবেন না। দেখুন, ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত যুদ্ধ থামানো বা যুদ্ধের পর শান্তি ফেরানোর যে স্থিতিশীল প্রক্রিয়া তার জন্য করেনি, বরঞ্চ প্রচণ্ডভাবে তাদের সামরিক বাহিনী থেকে তারা চাপে রয়েছে যে কি করে নতুন করে ইরানের বিরুদ্ধে তারা হামলা করতে পারে এই প্ল্যাটফর্ম নিয়ে। বিষয়টি এর পূর্বের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি যে মধ্যপ্রাচ্য থেকে ইরানের বিরুদ্ধে হামলা করার জন্য যুক্তরাষ্ট্রের যে বিভিন্ন প্ল্যাটফর্ম এবং তাদের যে সুযোগ সুবিধা ছিল সেটা সীমিত হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলো ছিল $multi-billion খরচ করে তারা তৈরি করেছিল, সেগুলো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত। বিমানবাহী রণতরী আসতে পারছে না। নতুন করে F-35 ব্যবহার করার ক্ষেত্রেও বড় ধরনের ঝুঁকি রয়েছে, কারণ সেগুলো এখন তার যে রাডার ক্রস সেকশনের প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু উন্মুক্ত হয়ে গেছে ইরানের কাছে। আর এই জন্যই যুক্তরাষ্ট্র কিছুটা পিছু হটে তার যে সকল কৌশল রয়েছে পূর্ণ বিবেচনা করতে চায় বা রিভাইজ করে আরও ভালো পরিকল্পনা করতে চায়, যার জন্যই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিয়েছে আপাতত হামলা নয়। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে পেন্টাগনের পক্ষ থেকে অবশেষে স্বীকারোক্তি দেওয়া হয়েছে যে 2 সপ্তাহের বেশি সময় ধরে শক্তিশালী ইরানে হামলা করার পরও ইরানের যে সামরিক শক্তি রয়েছে সেটা এখনও সক্ষমতা অটুট। তাদের নেতৃত্বের উপর নিবৃত্ত করা এবং তাদের ক্ষয়ক্ষতি করার পরও ইরানের সামরিক স্ট্র্যাটেজি এবং সামরিক সক্ষমতার তেমন পরিবর্তন হয়নি। এবং কোনো ধরনের রাগ ঢাক না রেখেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগেথ এর বক্তব্য দেন এবং এই কথা স্বীকার করেন এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনো এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। দেখুন, প্রথম দিকে যুক্তরাষ্ট্র যেমনটা ভেবেছিল ইরানের অভ্যন্তরে তারা হামলা করতে তাদের সাধারণ 4.5 জেনারেশনের যে যুদ্ধ বিমান রয়েছে F-15 বা B-52 বম্বার কিংবা F-16 বা F-18 হর্নেট, এই ধরনের বিমান দিয়ে তারা যে গ্র্যাভিটি ইউজ করা যে বোমা রয়েছে সেগুলো হয়তো ব্যবহার করে আক্রমণ করতে পারবে। তবে চীনের সহযোগিতায় ইরানের যে কিল চেন রয়েছে সেটা শক্তিশালী অবস্থানে যাওয়ার পর সেটা কিন্তু সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র প্রতি বছর 100-র মতো টামাহক মিসাইল তৈরি করতে পারে, যেখানে ইরানের সক্ষমতা মিসাইল তৈরির কয়েক হাজার। ঠিক এমতো অবস্থায় যার টামাহক মিসাইল গত 8-10 বছরে যত মজুত করেছিল যুক্তরাষ্ট্র, তার সিংহভাগই কিন্তু তারা ব্যবহার করে ফেলেছে ইরানের বিরুদ্ধে। এখন ঝুঁকি নিয়ে হামলা করার জন্য দীর্ঘ প্রোডাকশন লাইন দরকার এবং জরুরি ভিত্তিতে উৎপাদন এবং অস্ত্রের যোগান দরকার। আর এই জন্যই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আগামী কয়েক সপ্তাহ যুদ্ধ করার জন্য $200 বিলিয়ন ইউএস কংগ্রেসে আবেদন করেছেন ট্রাম্প। দেখুন, হাওয়ার উপর খবর নয়, একেবারে পাকা খবর। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দ্য নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এবং যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অতিরিক্ত $200 বিলিয়ন সামরিক বাজেটের আবেদন করেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছে যে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্টভাবে লং রেঞ্জে আক্রমণ করার জন্য যে সকল অস্ত্র রয়েছে সেগুলো দরকার, আর এগুলো ক্রয় করতে হলে এই অতিরিক্ত $200
বিলিয়ন ডলার দরকার হবে নিজেদের কোম্পানিদের জরুরি ভিত্তিতে প্রোডাকশন লাইন উৎপাদনের জন্য এই 200 বিলিয়ন ডলার দিতে হবে, যার জন্য আবেদন করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, পেন্টাগন। এখন বিষয়গুলো একটু জটিলতা রয়েছে, কারণ ডেমোক্রেট পার্টি অলরেডি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের বিরোধিতায় রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পেরও যে দলীয় কংগ্রেসম্যান রয়েছে তারাও কিন্তু এই যুদ্ধের বিষয়ে ততটা সুস্পষ্টভাবে ট্রাম্পকে সমর্থন দিতে পারছেন না। অনেকেই কিন্তু ইউএস কংগ্রেসম্যান রয়েছেন যারা এই ভোটাভুটির বিরুদ্ধে সরাসরি ভেটো দিতে পারেন, কারণ এই 200 বিলিয়ন ডলার অতিরিক্ত যে সামরিক বাজেট রয়েছে সেটা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পেতে হলে ইউএস কংগ্রেসে যে কঠিন ভোটাভুটি রয়েছে তার মধ্য দিয়ে যেতে হবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক ঠিক যেইভাবে চ্যালেঞ্জে রয়েছে, ঠিক অপর দিকে কিন্তু অস্ত্র উৎপাদন, মজুদ, ব্যবহার এবং তার যোগান দেওয়ার জন্য যে অতিরিক্ত বাজেটের খরচ সেখানেও কিন্তু তারা প্রেসারে রয়েছে। তিনি যে পরিকল্পনা নিয়ে ইরানের বিরুদ্ধে এই সামরিক যুদ্ধ শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর প্রশাসন, সেই পরিকল্পনা কোনোভাবেই কাজে আসছে না। উল্টো তাদেরই কিন্তু ক্ষয়ক্ষতির চিত্র বাড়ছে এবং দীর্ঘমেয়াদে তারা এই যুদ্ধ হেরে যাচ্ছে এমনটার আভাসও কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক এমতো অবস্থায় জোরালোভাবে ডোনাল্ড ট্রাম্প নিজের অবস্থান থেকে এই যুদ্ধ শুরু করার যে বিষয়টা সেটা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন এই যুদ্ধে কৌশলে ইসরায়েল তাকে জড়িয়ে দিয়েছে, যার জন্যই কিন্তু তিনি এই যুদ্ধে জড়িয়েছেন। মূলত তিনি যুদ্ধবিরোধী, যুদ্ধ কখনোই চান না, ইসরায়েল তাকে জড়িয়ে দিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বিবিসি সংবাদ শিরোনামই করেছে এবং ডোনাল্ড ট্রাম্প টুইটও করেছেন এই বিষয়কে কেন্দ্র করে যে এই যুদ্ধে আমি জড়াতে চাইনি। প্রথমে তিনি উপদেষ্টাদের এর দায় দায়িত্ব দিয়েছিলেন, তবে বর্তমানে তিনি এই সম্পূর্ণ দায় দায়িত্ব ইসরায়েলের উপর চাপিয়ে দিচ্ছেন। অপরদিকে ইসরায়েলের নেতানিয়াহু সরাসরি আবার এই ডোনাল্ড ট্রাম্পের যে অভিযোগ রয়েছে সেটা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে আমরা যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে আনিনি, বরঞ্চ যুক্তরাষ্ট্র নিজেই কিন্তু এই কনফ্লিক্টে জড়িয়ে গেছে, এটা এখন আমাদের উপর দায় চাপানো হচ্ছে। মূল বিষয়টা হলো যে যখন একটি যুদ্ধ শুরু করা হয়, বিশেষ করে ইরানের মতো দেশের বিরুদ্ধে, তখন যখন সফলতা আসে তখন এই বড় বড় দেশের যারা প্রেসিডেন্ট থাকেন বা সামরিক কর্মকর্তারা থাকেন ক্রেডিট নেওয়ার জন্য নিজেই কিন্তু স্বীকার করেন যে আমরা এই যুদ্ধ শুরু করেছি। তবে এখন যখন ক্ষতির দিকটা এসেছে এবং তারা কোণঠাসা এবং স্ট্র্যাটেজিকভাবে আরও লম্বা যুদ্ধ করতে হলে তাদের আরও বড় এর পরিণাম ভোগ করতে হতে পারে, ঠিক এমতো অবস্থায় নিজের রাজনৈতিক ক্যারিয়ার বলেন বা নিজের অভ্যন্তরীণ চাপ মোকাবেলা বলেন, এই দুইটা থেকে নিজেকে রক্ষা করার জন্য এখন একে অন্যের উপর দোষ চাপাচ্ছে। এখানেও কিন্তু পরিষ্কারভাবে ইঙ্গিত পাওয়া যায় যে ইরানের বিরুদ্ধে যে স্ট্র্যাটেজি নিয়েছিল যুক্তরাষ্ট্র সেটা তো কাজে আসেনি। উল্টো ইরান যে স্ট্র্যাটেজি নিয়ে এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে সেটা সফল হচ্ছে। কারণ সফল না হলে এইভাবে কাদা ছোড়াছড়ির যে ব্যাপারটা, বিশেষ করে যুদ্ধকালীন মিত্র হলো একে অন্যের, এই সময় কিন্তু দেখা যেত না। আর এটাই কিন্তু পরিষ্কারভাবে আভাস দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের তার পুরো স্ট্র্যাটেজি নতুন করে রিভিউ করতে হবে, নতুন কৌশল প্রণয়ন করতে হবে। তাহলেই হয়তো ইরানের বিরুদ্ধে তারা কাঙ্ক্ষিত যেই অবস্থানটা চায় সেটা নিশ্চিত হয়তো করতে পারবে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র আসলে কি করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।